Welcome to Discover and Connect channel. আজ আমরা এসেছি ডক্টর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে, যিনি একজন ঐতিহাসিক গবেষক। তিনি চন্দননগরের ইতিহাস নিয়ে অনেক গবেষণা করেছেন। নমস্কার বিশ্বনাথ বাবু। আপনি চন্দননগরের ইতিহাস যদি একটু সংক্ষিপ্ত আকারে আমার দর্শকদের জন্য বলেন, তাহলে দর্শকগণ উপকৃত। চন্দননগরের ইতিহাসটা ইতিমধ্যে অনেকেই জানে, যাই হোক আমি তো আবার বলছি। সেটা হচ্ছে, চন্দননগর বলতে তো আমরা মনে করি ফরাসি উপনিবেশ, মানে চন্দননগর মানে এটা ফ্রেঞ্চ অ্যারোমা, তা কিন্তু নয়। চন্দননগরের একটা প্রাক ঔপনিবেশিক ইতিহাস ছিল। আচ্ছা, আমার নিজেরই লেখা একটি বই আছে, চন্দননগরের প্রাক ঔপনিবেশিক ইতিহাস, প্রকাশিত হয়েছে আজ থেকে অন্তত 15 বছর আগে। আচ্ছা, কিন্তু মুশকিল হচ্ছে কি, মানুষ খুঁজে খুঁজে পড়বে না, এটি খুব সমস্যা। তারা শুধুমাত্র ইউটিউব দেখবে, পড়বে না। এই কারণে আমার এই সব সাক্ষাৎকার দিতে ভালো ভালো লাগে না মোটেই। মানে যদি পড়তো ভালো লাগতো। কথা হচ্ছে যে, আমরা যদি অতীতের কথা ভাবি, তাহলে আমরা দেখব যে উত্তর চন্দননগর থেকে প্রথম উত্থান হচ্ছে এই শহরটার। তার আগে শহরটা কি ছিল? তার আগে শহরটা ছিল একেবারে জঙ্গলে ঢাকা একটা জায়গা। আচ্ছা, কোন দিকটা জঙ্গল ছিল? ঢাকা মধ্য চন্দননগরটা। উত্তর চন্দননগর কিন্তু বর্ধিষ্ণু ছিল, দেবালয় ছিল, মানুষজনের বসবাস ছিল। সেখানে রামেশ্বর, শ্রীরাম আর রামকৃষ্ণ বলে 3জন জমিদার ছিল উত্তর চন্দননগরে। বড় পরগনা বলতো তখন ওই জায়গাটা। আর নবাবী খাতায় লেখা থাকতো বড় কিষেনপুর। বড় মানে যেটা নিচু জায়গা, প্লাবিত জায়গা। আচ্ছা, সেখানে শিব মন্দির ছিল, অনেক শৈবদের বসতি ছিল, বোড়াইচণ্ডীর মন্দির ছিল, এবং জায়গাটা মোটামুটি বুঝতে পারা যেত। এখনকার যেটা গঞ্জের বাজার, এই গঞ্জের বাজারের মোড়টা বেঁকে বড় আরম্ভ হয়ে যেত। তারপর একটা বিস্তীর্ণ জায়গা, এখন বড় পঞ্চাননতলা, বড় কালীতলা, এসব গোটা এরিয়া জুড়ে, অর্থাৎ একদিকে গঙ্গার ধার পর্যন্ত, অন্যদিকে সেই সরস্বতী পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকা ছিল, বড় এলাকা। এটা ছিল প্রাক ঔপনিবেশিক যুগের সূচনা, বা প্রাক ঔপনিবেশিক যুগের সময়কার যে চন্দননগর বলতে আমরা যেটা বুঝি সেইটা। আচ্ছা, তো তখন কি চন্দননগর নাম ছিল? না, আমার মনে হয় চন্দননগর এরম নামটা তখন ছিল না। আচ্ছা, আমি বহুদিন ধরে একটা জিনিস এস্টাবলিশ করতে চেষ্টা করেছি, এটা আমার নিজের মনে হয়েছে, এটা পরবর্তীকালে অন্য লোকেরা চুরিও করেছে, লক্ষ্য করেছি। সেটা হচ্ছে যে, আমার গবেষণা হচ্ছে চণ্ডীর গড় থেকে চন্দননগর। আচ্ছা, অর্থাৎ বোড়াইচণ্ডী যখন স্থাপিত হয় এখানে, তখন ফরাসিরা আসেনি। তো লোকে বলতো চণ্ডীর গড়, তার থেকে চন্দননগর, তার থেকে চ্যান্ডারগাড়, যেটা ফরাসিরা এসে লিখতো চ্যান্ডারগাড়। আচ্ছা, ম্যাপে, ফ্রান্দেনব্রোকের ম্যাপে দেখবেন যে চ্যান্ডারগাড় বলে লেখা আছে, CAUR আছে, আর CHANDER আছে। আচ্ছা, এই চ্যান্ডারগাড় তখন এটা একেবারে মানে ফ্রান্দেনব্রোকের ম্যাপ মানে 16শ শতাব্দী। আচ্ছা, তখনও ফরাসি এখানে আসেনি। সেই সময় এই জায়গাটার নাম কিন্তু চ্যান্ডারগাড়। যেমন শ্যামনগর শুরু হয়েছিল সন্মুখগড় থেকে শ্যামনগর হয়, আচ্ছা, ঠিক আমার ধারণা ওই চণ্ডীর গড় থেকে চ্যান্ডারগাড়, চ্যান্ডারগড় থেকে চন্দননগর। এটা আমি এস্টাবলিশ করার চেষ্টা করছি বহুদিন ধরে। সেদিন দেখলাম একজন লিখেছে, সাধকরা নাকি বলতো যে এই জায়গাটা হচ্ছে চণ্ডীর গড়, সাধকরা বলতো। আচ্ছা, কোন সাধক বলতো? আচ্ছা, এরকম হাস্যকর অনেক ব্যাপার আমি দেখেছি। আসলে কমন মানুষ বলতো চণ্ডীর গড়, গড় মানে যেটা উঁচু জায়গা, আচ্ছা, আর বড় মানে যেটা নিচু জায়গা। আচ্ছা, চণ্ডী ন্যাচারালি একটু উঁচু জায়গায় হবে। কে স্থাপন করেছিল? ধনপতি সওদাগর অনেকে বলে শ্রীমন্ত সওদাগর। তা চণ্ডী মঙ্গল বা মনসা মঙ্গল, বিশেষ করে মনসা মঙ্গলে আমরা ইংরেজি 1495 সালে এই জায়গাটার অস্তিত্ব খুঁজে পাচ্ছি, আচ্ছা, যেখানে বলছে যে পাইকপাড়ার নাম রয়েছে। পূর্বেতে রহিল বড়, না, ওটা হচ্ছে পশ্চিমে রহিল বড়, পূর্বে কাঁকি নাড়া। তার মানে ছিল। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে প্রাক ঔপনিবেশিক যুগের কাহিনী।
এখন এখানে যে বোড়াইচণ্ডী, এই বোড়াইচণ্ডী আই মানে তখনকার দিনে মাকে বলতো আই, আচ্ছা, হ্যাঁ, যার থেকে ধাই মা, হ্যাঁ, আই মা, আই মা নিজের মা, ধাই মা হচ্ছে যিনি ধাত্রী। আচ্ছা, তা বোড়াই মানে বড়োতে যিনি আই, আচ্ছা, বড়োর মা তিনি বোড়াই। এই আচ্ছা, এবারে এটা নিয়েও দেখেছি হাস্যকর ব্যাপার। একজন বলছে যে বোড়াই মানে আসলে তখনকার দিনে আই বলা হতো তো মাকে। হ্যাঁ, এটা এই পর্যন্ত ঠিকই আছে আপনি যা বলছেন। আর বড় মানে বড়, আচ্ছা, মানে ঘুরিয়ে দিল গোটা আচ্ছা। বিষয়টা। গবেষণার নিয়ম হচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে গবেষণা করা এবং এর সাইকোলজিক্যাল সোশিওলজিক্যাল দিকটা ভাবা। যাই হোক, প্রশ্ন করতে পারে আপনি কি বলতে চাইছেন। আমি এটাই বলতে চাইছি যে চন্দননগরের একটা প্রাক ঔপনিবেশিক ইতিহাস ছিল, যেটা উত্তর চন্দননগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ম্যাপে দেখবেন টপোগ্রাফিক্যাল সিটি ওদিকটা ঢালু, কিন্তু ওদিকেই গড়ে ওঠে। আচ্ছা। এখানে চন্দননগর অনুসন্ধান করলে দেখবেন হয় ডাঙা নয় বড়, হরিদ্রা ডাঙা, তাল ডাঙা, দিনেমার ডাঙা, মহাডাঙ্গা, মানে সেগুলো উঁচু উঁচু জায়গা। নদী অনেকবার ভাঙা করা হয়েছে তো এখানে। আর বড় বলতে ওই বড় বলতে আপনারা একটু আগে বললাম বড় কালীতলা এসব আর কি। ওই জায়গাটা বলা হতো বড় কৃষ্ণপুর। কৃষ্ণপুর মানে দুটো হতে পারে, একটা কৃষ্ণরা মানে কৃষ্ণ ভক্তরা থাকতো, আবার অনেক সময় কিষান নামও হতো কারুর। কি থেকে হয়েছিল বলা মুশকিল, তবে কৃষ্ণের নাম থেকে নয়, কারণ বহু পুরনো চন্দননগরে ওই জায়গায় কৃষ্ণের মন্দির আমি পাইনি খুব একটা, অনেক পরে তারা এসছে আর কি। এবার হচ্ছে যে প্রাক ঔপনিবেশিক যুগটার সময়ে চন্দননগরে এই প্রাক ঔপনিবেশিক যুগে কিন্তু পাঠান রাজত্ব গেছে, মুঘল রাজত্ব গেছে। বড়, খলিশানি এবং গোন্দলপাড়া এই তিনটে গ্রামকে কেন্দ্র করে চন্দননগর গড়ে ওঠে। তখন কি গোন্দলপাড়া ছিল? হ্যাঁ, যখন বড় ছিল তখন গোন্দলপাড়াও ছিল। গোন্দলপাড়ায় তখন মুসলিম অধ্যুষিত একটা, তবে লোক সংখ্যা বেশি ছিল। মূলত সোলজারদের একটা ঘাঁটি ছিল, একটা দুর্গ মতন ছিল, একটা ঘাঁটি ছিল। সে দুর্গ নদী ধুয়ে নিয়ে চলে গেছে। কোথায় পেলেন দুর্গ ছিল? এটা মুঘলদের যে সমস্ত কাগজপত্র, সেইখানে কিন্তু গোন্দলপাড়া এই নামটা আছে এবং দুর্গের কথা আছে। দুর্গ মানে খুব বড় দুর্গ না, আমার ধারণা চৌকি এগুলো। আর মুসলমান যে থাকতো এবং তারা যে পাঠান, এটাই বা কোত্থেকে পেলেন আপনি বিশ্বনাথ বাবু বলুন। বলছি এটা হচ্ছে যে ওই অঞ্চলটা হচ্ছে এখনো মুসলমান মানুষের দ্বারা অধ্যুষিত, তবে তারা বেশিরভাগই কিন্তু কনভার্টেড। তারা হিন্দু ছিল, পরে তাদের মুসলমান করে দেওয়া হয়েছে। আর মুশকিল হলো কি, আমি ওখানে 2-3 জনের ইন্টারভিউ নিয়েছিলাম, তাদের যে বাড়িঘর তৈরির সময় তারা অনেক বড় বড় কঙ্কাল পেয়েছে, যেগুলো বেশ বড়, 6.5 ফুট 7 ফুট লম্বা কঙ্কাল। ওগুলো পাঠানরা ছিল আর কি। আর তারা তাদের নিজেদের জন্যই কিছু লোককে মুসলিম ধর্মে দীক্ষিত করে নিয়েছিল। আর ছিল দেওয়ান গাজী বলে একজন পীরের কথা আমরা ওখানে পাচ্ছি। গাজী অর্থে যে যুদ্ধক্ষেত্রে শত্রু মেরেছে, তাহলে দেওয়ান অর্থে সে সরকারি কর্মচারী। আসলে সরকারি কর্মচারী প্রতাপশালীরাই তো পরবর্তীকালে পিট্টির হয়েছে, ওই জন্য ওদের কবরে ঘোড়া, এই মাজারে ঘোড়া থাকে আর কি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো সেই সব ছিল ওখানে। তাহলে পীরের আস্তানা ছিল, সৈন্যদের আস্তানা ছিল, পাঠান সৈন্যরা থাকতো, এবং থাকতো একেবারে হাঁড়ি বাগদি সমাজের যাদের অন্তজ শ্রেণী মানুষ বলা হয়। আরেকটি প্রাক ঔপনিবেশিক যুগেই, পরবর্তীকালে ঔপনিবেশিক যুগেও ওখানে দুটো জিনিস ঘটে। একটা হচ্ছে প্রস্টিটিউটদের, বারাঙ্গনাদের একটা ঘাঁটি তৈরি হয়, আর অন্তর্জলি যাত্রার ঘাট তৈরি হয় তারও 100 বছর পরে। প্রায় অন্তর্জলি যাত্রার ঘাটটা তৈরি হয়েছে ধরুন অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে, 1790-95 সাল নাগাদ অন্তর্জলি যাত্রা হতো। এবার বারাঙ্গনাদের যে বসতি ছিল কি করে বলছেন এটা বলছি দাশরথী রায়ের নলিনী ভ্রমর বলে একটা বই আছে, সেখানে এই ডাকসাইটে বেশ্যাগণের তীর্থযাত্রা বলে একটা চ্যাপ্টার আছে, সেইখানে গোঁদলপাড়ার কথা আছে এবং তাদের নাম পর্যন্ত দেয়া আছে। এইটা আর ওখানকার বাড়িঘরের যা অবস্থা আমি 40 বছর 50 বছর আগে দেখেছি,
যেসব ছোট ছোট ইটের বাড়ি এবং যে ধরনের বাড়ি, যে অঞ্চলে বাড়ি, সেই অঞ্চলগুলো কোনোটাই কিন্তু এখনকার গৃহস্থ অঞ্চল নয়। ওখানে গৃহস্থদের থাকার কোনো প্রশ্নই ওঠে না। ওখানে যেহেতু সৈন্যদের আবাস ছিল, ওখানে যেহেতু বাইরের মানুষজন এসে নৌকা ভেড়াতো, ওখানে বারাঙ্গনা আলয় হওয়া খুব স্বাভাবিক। এটা আমি আমার একটি বইতে লিখেছি, বইটি এখনো প্রকাশিত হয়নি, হবে। আচ্ছা। তো এইটা গোঁদলপাড়ার পরিস্থিতি, এবং সিদ্ধেশ্বরী কালীর প্রতিষ্ঠা হয়েছিল ওখানে, এবং তার সঙ্গে প্রতিষ্ঠা হয়েছিল, এটা আমি প্রাক ঔপনিবেশিক যুগের কথা বলছি। আচ্ছা। তাহলে পীরের মাজার এবং কালীর থান এই দুটোই ছিল ওখানে। কিন্তু লোক সংখ্যা কম ছিল, অন্তজ শ্রেণীর মানুষ বেশি ছিল, গেরস্থ বেশি ছিল না গোন্দলপাড়াতে। এবার নাম বলুন। গোন্দলপাড়ায় যে বললেন মুসলিম অধিকৃত ছিল, হোসেন আহমেদ চেলাবি, ইনি একজন গুজরাটি বণিক, এনার সম্পত্তি ছিল ওইটা, কাগজপত্রে পেয়েছি। আচ্ছা। তারপর তার কাছ থেকে আবার কিনে নিচ্ছে পরবর্তীকালে মুঘলদের একজন ফৌজদার, তার নাম খানজা খাঁ, খান জেহান খাঁ। গোঁদলপাড়া তার প্রপার্টি ছিল। আরো পরে ওটাকে ইন্দ্রনারায়ণ চৌধুরী কিনছেন 1731-এর পরে। তাহলে আমি যেগুলো বলছি 1731-এর অর্ধের আগের কথা। ফরাসিরা তখন এখানে ভালো করে বসেনি, বাণিজ্য করছে কিন্তু উপনিবেশ স্থাপন করেনি তখন। তাহলে তারা উপনিবেশ স্থাপন করলো কবে? 1688 সালে তারা ঔরঙ্গজেবের কাছ থেকে প্রথম ফরমান পাচ্ছে, 1691 সালে দ্বিতীয়, এবং সেটা পাকা ফরমান পাচ্ছে। দুর্গ তৈরি করছে 1696 সালে। এই দুর্গ তৈরিটা থেকে আমি উপনিবেশের যুগটা ধরছি। আচ্ছা। এখন কেউ কেউ বলেন যে মার্তা পেলে দেলাদ এদের স্বাক্ষরিত একটা চিঠি যারা পন্ডিচেরির একজন ডিরেক্টরকে লিখছে, সেখানে নাকি চন্দননগর নামটা পাওয়া গেছে, মানে চান্দারনগর। চন্দনটা পরে হয়েছে, তো সেটাই নাকি চন্দননগরের জন্মদিন বা প্রথম দিন। কি করে হবে? চন্দননগর নামটা যদি সে লিখে থাকে, তার মানে আগে ছিল। ওই আবার সেই কথা চলে আসছে, চণ্ডীরগড় থেকে চান্দার নগর, তো নগরটা যুক্ত হলো কি করে? চণ্ডীরগড়টাকে ভেঙে হঠাৎ করে লোকে নগর বলতে আরম্ভ করলো কেন? চণ্ডীরগড়, চন্দননগর, চান্ডারগড়, চান্ডারগড়টা চান্ডারনগর হয়ে গেল। নগর কথাটা তখন সমাজে খুব চলে, যে কারণে লোকে নগরটা জুড়ে দিচ্ছে। নগর মানে কি? সুকুমার সেনের বইটা খুলে দেখা যায়, উনি লিখেছেন স্থান নামের ইতিহাসে, যে যেখানে একটা দেবালয় থাকে এবং তার চারপাশে যে ইয়েটা থাকে, মানে লোকজনের যে লোকজনকে ঘিরে যদি একটা পাঁচিল থাকে, তাহলে একটা দেবালয় আর একটা বেষ্টনী, তাহলে তাকে নগর বলে। আমাদের নগরের কনসেপ্টের সঙ্গে তখনকার নগরের কনসেপ্ট কিন্তু মেলে না। আমরা নগর বলতে এখন বুঝি গাড়ি ঘোড়া লোকজন, তা কিন্তু নয়। দেবালয় থাকবে। আচ্ছা। যেমন দেবালয়ে পুরীলে কি নগর এড়ায়, মহারাষ্ট্র পুরাণে রয়েছে। এইটা মনে রাখতে হবে সবসময়, যে নগর মানে তখনকার মন্দির এবং তাকে ঘিরে একটা বেষ্টনী, একটা সীমানা। তো সেটা তো ছিল বোড়াইচণ্ডীর ওখানে, যে কারণে চণ্ডীরগড় থেকে চণ্ডীর নগর লোকে বলে দিচ্ছে। তাহলে এবার আমরা গুছিয়ে নিই ব্যাপারটা। প্রাক-ঔপনিবেশিক যুগটা একসময় শেষ হয়ে গেল। একসময় শেষ হয়ে যাওয়ার পর যেটা ঘটছে সেটা হচ্ছে যে 1696 সালে আমরা দেখলাম যে দুর্গ তৈরি হয়ে গেছে। এই দুর্গ তৈরি হয়ে যাওয়ার পর সেখানে ফরাসি পতাকা উঠছে। 61 বিঘে 2 কাঠা জমি দিয়ে দিয়েছে, বলেছে ওটা নিষ্কর, ওটা তোমাদের, ওর জন্য ট্যাক্স দিতে হবে না। আর এখানে চুচড়োয় যেমন গাছটাভাস তৈরি করেছিল ডাচেরা, এখানেও সেরকম ফোর্ট দেওয়ার তৈরি হয়েছে। এবং ওই ভূমিটা যেন ফ্রান্স, ওই জায়গাটা ফ্রান্সের, ওইখানে মুঘল সরকারের কোনো ব্যাপার নেই, ওইটার জন্য ট্যাক্সও সে দেয় না। তবে জায়গাটা তার নিজের, সেখানে সে নিজের দেশের পতাকা উঠছে। এই যে ব্যাপারগুলো, অনেকগুলো কন্ডিশন ছিল, একটা কন্ডিশনের কথা বললাম। এইটা তাদের ভেতরে যে আমরা উপনিবেশ স্থাপন করেছি, বোধরা নিয়ে এসে দিয়েছিল। এরপর আমরা দেখছি শোভা সিংহ বলে একজন চেতুয়া বর্দার একজন বড় সামন্ত ছিল। মানে তার মুঘল আমলে যেমন মনসাবদার থাকতো, এ ঠিক মনসাবদার নয়, কিন্তু এর আন্ডারে প্রচুর সৈন্য ছিল, এই দরকারি সৈন্য ভাড়া দিত লোককে। এই বিদ্রোহ করে
এবং লুটপাট আরম্ভ করে এবং বলে আমি অস্বীকার করছি, আমি চেতুয়া বর্দার রাজা, আমি মুঘল শাসন মানি না। ঔরঙ্গজেব তখন রয়েছে কিন্তু সিংহাসনে। আচ্ছা। এবং সে করে কি, বর্ধমান আক্রমণ করে, বর্ধমানের রাজাকে মেরে ফেলে। পরে বর্ধমানের রাজকুমারী ছুরিকাঘাতে সেও নিহত হয়। কিন্তু তার আগে যেটা করেছিল সেটা বর্গীর আক্রমণের মতনই ভয়াবহ। তারা বর্ধমান থেকে চন্দননগর অনেকটা রাস্তা, কিন্তু এই রাস্তায় তারা গ্রাম নগর দখল করতে করতে এগিয়ে আসে এবং এখানে খবর পৌঁছয় যে চলে আসবে, চন্দননগর দখল হয়ে যাবে। তখন কিন্তু কেল্লা তৈরি হয়ে গেছে। আচ্ছা। কেল্লা তৈরি হয়ে গেছে এবং কেল্লাতে কামান বসানো আছে, কেল্লাতে একটা নিয়ম আছে। এবং এই এরিয়াটা তখন ইন্দ্রনারায়ণ চৌধুরী কিন্তু নেই, আসেনি। এই এরিয়াটা ফরাসি সরকারের খানিকটা রয়েছে আর হুগলির ফৌজদারের খানিকটা রয়েছে। এখানে মনে রাখতে হবে, হুগলির ফৌজদার নুরুল্লাহ খান ওই সুভা সিং আসছে শুনে সে কেল্লা ছেড়ে পালিয়ে যায়। কাজে এই জায়গাটা তখন একেবারে অরাজক। এই অরাজক অবস্থাকে সামাল দিচ্ছে ফরাসিরা। তারা কেল্লা থেকে বেরিয়ে এসে গোটা চন্দননগর শহরে ছড়িয়ে যাচ্ছে। তাদের তখন ওই মালাবাড়ি সেপাই, তেলেঙ্গি সেপাই, যার থেকে তেলেনিপাড়া নাম হয় পরে, আচ্ছা। এরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে এবং আশপাশে গ্রাম থেকে লোকেরা পিল পিল করে চন্দননগরে পালিয়ে আসছে। তারা বুঝতে পারছে যে ওই দুর্গের নিরাপত্তা, ফরাসি পতাকার নিরাপত্তাটা অনেক বেশি। এই চন্দননগরের শুরু। আচ্ছা। এবং এত ইনফ্লাক্স হচ্ছে, নানা জায়গা থেকে লোকে চন্দননগরে ঢুকে যাচ্ছে। তার ভিতরে বিশাল একটা অংশ ছিল কৌম সমাজ, মানে মাটির কাজ করে যারা, যারা ছুতোর, যারা কর্মকার, যারা তাঁতি, এই সমস্ত লোকেরা চন্দননগরের জনসংখ্যা এক বছরের ভেতর প্রচুর বেড়ে যায়। তা ফরাসিরা এই সুযোগটা ছাড়েনি। ফরাসিরা করেছে কি, তারা এদের বসতি দিয়ে দেয় এবং এরা বসতি করতে আরম্ভ করে। আচ্ছা, তাহলে কি চন্দননগরের সমস্ত জমি ফরাসিদের তখন ছিল? না, তখন সমস্ত জমি ফরাসিদের ছিল না। ফরাসিদের ওই 61 বিঘা 2 কাঠা এবং আশপাশের কিছু জায়গা তাদের প্রভাবিত ছিল। অরিজিনাল মালিক তাহলে কে ছিল? চন্দননগরের অন্যান্য জায়গা, মধ্য চন্দননগর ধরা যাক না, তখন সাধারণ লোক কিছু কিছু এখানে জমি কিনেছে। সাধারণ লোক কিছু কিছু নবাব সরকারের কাছ থেকে, হুগলির ফৌজদারের কাছ থেকে পাট্টা নিয়ে বসে গেছে। কোথায় বসে গেছে? সারেংপাড়ার কাছে। পর্তুগিজরা এসছে ব্যবসা করবে বলে, তারা পাদ্রি পাড়ায়। আচ্ছা। এই করে করে আমরা দেখলাম লালবাগান বলে এখানে জায়গা আছে, সেই জায়গায় চক নসিরাবাদ বলে একটা জায়গা গড়ে উঠলো। সেটা কিন্তু মধ্য চন্দননগর। তার একটু আগে আমি খরিশানি, বড় আর গোঁদলপাড়ার কথা বলছিলাম। খরিশানিটা হচ্ছে পশ্চিম দিকে, উত্তর দিকে হচ্ছে বড়, আর দক্ষিণ দিক ঘেঁষে হচ্ছে গোন্দলপাড়া। এই যে জায়গাটা ছিল, এবার বাকি পড়ে রইল মধ্য চন্দননগর আর পূর্ব চন্দননগর। পূর্ব চন্দননগর মানে সেটা একেবারে গঙ্গার ধার, সেই অর্থে গঙ্গার ধার, কিন্তু তখন ওই ঘাট তৈরি হচ্ছে, আস্তে আস্তে একটা দুটো করে ঘাট তৈরি হচ্ছে, যার প্রচন্ড গতিতে, যেটা অষ্টাদশ শতাব্দী 1731-এর পরে দেখা যাবে প্রচুর ঘাট তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা তখন প্রাক ঔপনিবেশিক যুগ ছেড়ে ঔপনিবেশিক যুগের মধ্যে ঢুকে গেছি। দেখছি ফৌজদার নুরুল্লাহ খানকে ফিরিয়ে আনছে, এনে তাকে স্থাপন করছে আবার। শোভা সিং আর ভয়ে চন্দননগর ঢুকতে পারেনি, ঢোকেইনি, এখানে ঢুকতে পারেনি। আচ্ছা। আর ফরাসিরা এখানে টহল দিচ্ছে রাস্তায় এবং এলাকায়। অন্য এসব পড়ে থাকা জমির মালিক ছিল মুঘল সম্রাট, তার বকলমে বাংলার নবাব, তার বকলমে হুগলির ফৌজদার। এই হুগলির ফৌজদারের কাছ থেকে বসতির পরোয়ানা নিয়ে নিয়ে বেশ কিছু লোক, বাইরে থেকে আসা লোক বসে যাচ্ছে, তাদের বসিয়ে দিচ্ছে ফরাসি কোম্পানি। এই সময় একটা বেরোয়, একটা সার্কুলার বেরোয়, পরোয়ানা বেরোয়। সেই পরোয়ানায় বলা হয় যে ফরাসিরা জমি কিনতে পারবে না, যা দিয়েছে, সে নিজের দামে জমি কিনতে পারবে না। তখন ফরাসিরা একটা অদ্ভুত ব্যাপার করে, তারা এদেশের লোকেদের দিয়ে জমি কেনায়, পয়সা দিয়ে কিনে তাদের বলে তোমরা এবার আমাকে দানপত্র করে দাও। এটা এত কোনো বাধা নেই। কাজেই তখন দেখা যাবে প্রচুর এখানকার লোক, তারা নিজেরা জমি কিনছে। কার কাছ থেকে জমি কিনছে? জমি কিনছে যে অরিজিনাল মালিক কে? হুগলির ফৌজদার। আর যেগুলো
কিছু মুসলিম জমিদার ছিল, হিন্দু জমিদার ছিল, যারা হয়তো বর্ধমানে থাকে, এখানে কিছু জমি কিনে রেখেছে। যেমন চন্দননগরের নামারের বাগান বলে একটা জায়গা আছে, সেখানটা বর্ধমানের রাজা অভয়রাম রায় কিনে রেখেছিল। আচ্ছা খাজনা সে এই কারণে সে খাজনা দিত হুগলি ফৌজদারকে। তো এইসব জমিগুলো কিন্তু তাদের কাছ থেকে এখানকার লোকেরা কিনে নেয়, তাঁতিরা, কামাররা, কুমোররা, তারা কিনে নেয়। তখন তো ইনকাম ট্যাক্সের ব্যাপার নেই, কোত্থেকে পয়সা পেলে এটা কেউ জিজ্ঞেস করতো না। তারা তাদের ফরাসিরা টাকা দিচ্ছে আর তারা জমি জায়গা কিনছে, কিনে পরের দিনই তারা লোক ডেকে কবুলিয়াত নামায় লিখে দিচ্ছে যে এই জমি আমরা ফরাসি কোম্পানিকে দান করে দিলাম। যত দান করছে তত ফরাসিদের এখতিয়ার বেড়ে যাচ্ছে। এই করে 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 চন্দননগরের বড় জায়গা, ফরাসি নিয়ন্ত্রিত জায়গা সৃষ্টি হলো। আচ্ছা এইটা হচ্ছে চন্দননগরের ইতিহাস, মানে সূচনার ইতিহাস। এইবারে পন্ডিচেরি তখন তো হেড গোটা ভারতে। পন্ডিচেরি দেখছে, তখন তারা দেখে পন্ডিচেরি, মাহে দেখে, কারিকল দেখে, চন্দননগর দেখে। পন্ডিচেরি থেকেও অ্যাকসেপ্টেড হয়ে এলো। অ্যাকসেপ্টেড হয়ে আসার পর আমরা দেখলাম পন্ডিচেরি থেকে তখন চন্দননগরে ফরাসিদের সংখ্যা বাড়ছে, বিদেশিরা আসছে, বাণিজ্যের সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে। এবং তারা তখন এখানে ডিরেক্টর জেনারেল বলে একটা পদে সৃষ্টি করছে, যে পদে মাত্রা আসছে। আমরা আরো পরে দেখবো ডুপ্লে আসছে, ডুপ্লে 1731 ডুপ্লেক্স আসছে এখানে। এসে এখানে সঙ্গে সঙ্গে ওরা করছে কি, যেহেতু চন্দননগর বড় হয়ে গেছে, ওরা শাসন করবার জন্য একজন ইজারাদার নিয়োগ করছে। সেই একজন ইজারাদার হচ্ছে ইন্দ্রনারায়ণ চৌধুরী, আচ্ছা ফার্স্ট ইজারাদার। ওরা দেখছে যে এইভাবে এর কাছ থেকে খাজনা তুলবো, ওর কাছ থেকে খাজনা তুলবো, এত আবার কিছু আমাদের দানে দিয়েছে বটে, কিন্তু সেই জমিতে যারা বসে আছে এই লোকগুলো তো আমাদের ট্যাক্স দেবে, সেই তাদের কাছ থেকে ট্যাক্স নিতে হবে। নিজের জমিতে বসিয়ে নিজে আমি ট্যাক্স নেবো, যেমন লোকে বাড়ি ভাড়া দেয়। আর পারছিল না, ওরা সংখ্যায় কম, তো ওরা ইজারাদারকে দিয়ে দিল। কারণ ইন্দ্রনারায়ণকে বললো যে তোমাকে বছরে 12,000 টাকা দিতে হবে এভরি ইয়ার, আচ্ছা তুমি গোটা চন্দননগরের ট্যাক্স কালেকশন করবে করে আমাদের, তুমি যা খুশি নাও, আমাদের 12,000 টাকা দেবে। সেই সময় থেকে জনসাধারণ ইন্দ্রনারায়ণ চৌধুরী ইজারাদার একটা মিডিয়েটারি, তার উপরে ফরাসি সরকার, এইভাবে চন্দননগর শুরু হল। এখানে মনে রাখতে হবে চন্দননগর সত্যিকারের গঠিত হয়েছে 1700 থেকে 1730। এই 30 বছর চন্দননগর ধীরে ধীরে গড়ে উঠেছে। এই 30 বছর গড়ে ওঠাতে ডুপ্লের কৃতিত্ব নেই, এখানে কারও আছে, তারপরে আরো অনেকে, হাদনাকুর আছে, এরকম অনেকেই আছে, মাত্তা আছে। এই যে এরা সব, এদের সব বলা হতো ডিরেক্টর। এই ডিরেক্টররা এসে চন্দননগরে এই কোথাও কামানের ব্যাটারি বসাচ্ছে, কোথাও মাছ ধরার ব্যবস্থা করছে, কোথাও পুকুর কাটাচ্ছে, কোথাও রাস্তাঘাট ঠিক করছে, কোথাও বাইরে থেকে লোক এলে তাদের বসাচ্ছে, কোথাও সীমানা ঠিক করছে, কোথাও ডাচেদের সঙ্গে ঝগড়া করছে। যেমন 1700 থেকে 1730 বললাম তো, 1705-এ ডাচেদের সঙ্গে ফরাসিদের প্রচন্ড লড়াই হয় এখনকার তালডাঙ্গার ওখানে। আচ্ছা আর তালডাঙ্গার ওখানে তাউতখানা বলে একটা জায়গা আছে, তালডাঙ্গাটা যেখানে বেঁকছে তার বাঁদিকে, ওইখানে একটা বিরাট অংশ 1673 সালে ডুপ্লেসিস বলে একজন এসে ওইটা কিনে নিয়েছিল, বিরাট অংশ। আচ্ছা ওই তারপরেই ডাচেদের এলাকা, যেটাকে বলা হতো ডাচ গার্ডেন, ম্যাপে আছে, ম্যাপ খুললে ডাচ গার্ডেন লেখা আছে। এই ফরাসি এবং ডাচেদের ভেতরে এমন যুদ্ধ হলো 1705-এ, যে ওইখানে একটা ফটক বসাতে হলো। ওটা চন্দননগরের প্রথম গেট। আচ্ছা এখনো তার অস্তিত্ব টিকে আছে, আশ্চর্য ব্যাপার। প্রায় 320 বছর হলো, সেটা এখনো গেলে দেখা যায়। এবং ওইখানে ডাচেদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে। তারপরে ইউরোপে ইঙ্গো ফরাসি যুদ্ধ শুরু হয়ে গেছে, সুতরাং ইংরেজদের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়ে গেছে। কাজেই ফরাসিরা কিছুটা একাই ছিল বলা যেতে পারে, উপনিবেশে। এবং 1700 থেকে 1730 তারা শুধু গড়ে তুলেছে চন্দননগর। অনেকেই বড় বড় বাড়ি করেছে এখানে এসে, অনেক ব্যবসায়ীরা এখানে এসে বাড়ি করে জমি কিনেছে কলকাতার আশেপাশে, 24 পরগনা, নদিয়াতে। এই জায়গাটা ইংরেজরাও ঢুকতে পারেনি প্রথমে, কারণ তখন সবে কলকাতা তৈরি হয়েছে। কলকাতা তখন প্রায় জলাভূমি, তখন কিন্তু চন্দননগর বেশ পরিপাটি হয়ে গেছে। আচ্ছা আমরা দেখলাম যে 1730-এ একটা কড়া জায়গা, গঠিত জায়গার উপরে সে ডুপ্লে নামছে। আচ্ছা
ডুপ্লেন নামার সময়টাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? এই জন্য দিচ্ছি যে যদি কেউ বলে চন্দননগরের জন্ম, তাহলে জন্মের ইতিহাস তো শোনালাম। চন্দননগর সাবালক হচ্ছে 1731 থেকে 1741-এর ভেতর, যে 10 বছর ডুপ্লে ছিল। আচ্ছা। এখানে দুর্গের উন্নতি হয়, ব্যবসা বাণিজ্য বাড়ে, সরকারি আয় বাড়ে, লোকজনের উপর নিয়ন্ত্রণ বাড়ে, এবং ইংরেজদের সঙ্গে সমান সমানে টক্কর দিয়েছে সেই পলাশির যুদ্ধ পর্যন্ত। সব দিকেই চন্দননগরের একটা উত্থান উদ্ভাস এটা ছিল। অনেকের লেখার ভেতর চন্দননগর ঢুকে যায়, ভালো থাকার জায়গা হয়। এই সমস্ত কারণে চন্দননগরের সাবালকত্বের সময় ছিল এইটা। এই হচ্ছে উত্থান। তাহলে প্রাক ঔপনিবেশিক যুগ, ঔপনিবেশিক যুগের সূচনা 1730, আর 1731 থেকে চন্দননগরের সাবালকত্ব পাওয়ার দিন শুরু। তারপর আসবে অবক্ষয়ের দিন, সেটা অন্য প্রশ্ন। তো আপনারা চন্দননগরের সূচনার যুগ অবধি বিষয়গুলো শুনলেন। তো বিশ্বনাথ বাবু বেশ কয়েকটি বই লিখেছেন। উনি প্রথমেই ক্ষোভ প্রকাশ করছেন যে মানুষজন বই পড়েন না। আশা করছি আপনারা বিশ্বনাথ বাবু বইগুলো, বিশ্বনাথ বাবু কেন, অনেকেই এই বিষয়ে বই লিখেছেন, পড়বেন। তো বিশ্বনাথ বাবু, আপনি কি একটু আপনার লেখা বইগুলো একটু দেখাবেন হ্যাঁ, দর্শকদের? এই তো যেমন এটা একটা বই, রূপালী পাবলিকেশন থেকে বার। চন্দননগরের এটা পরিবেশ একাডেমি থেকে বার হয়েছে। ইতিহাসের চন্দননগরের, সংক্ষিপ্ত কাহিনী। হ্যাঁ, এটা বিশ্বজিৎ মুখোপাধ্যায় খুব সাহায্য করেছেন বইটা প্রকাশ করতে। আচ্ছা আচ্ছা। এটা তারপর চন্দননগর কর্পোরেশন থেকে এই বইটা বার হয়েছিল। এটা 2003 থেকে 2011 সাল পর্যন্ত চন্দননগরের সমস্ত ছেলে মেয়েরা স্কুলে পড়েছে এটা। তা এইটা থেকেই আজকে এত চন্দননগর মাতামাতি আরম্ভ হয়েছে। আচ্ছা। কারণ তার আগে আমরা শুনিনি। 1990 সালে, 1980 সালে কেউ চন্দননগরের কথা এত বলতো না। আমি প্রথম আবিষ্কার বলে একটি পত্রিকায় ধারাবাহিক প্রবন্ধ লিখতে আরম্ভ করি চন্দননগরের ওপর। তারপর চন্দননগর চর্চাটা খুব জনপ্রিয় হয়। এটা ঐতিহাসিক হিসেবে আমার অস্বীকার করার কোনো কারণ নেই। এবং এটা ছাড়াও একটা জগদ্ধাত্রী পুজোর ইতিহাস আমি লিখেছি, এই মুহূর্তে দেখাতে পারলাম না, সেটা একটা বই। কিন্তু লিখে কি হবে? তারপরেও তো এখনো লোকে বলছে ইন্দ্রনারায়ণ নাকি এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো প্রচলন করে। সে মারা গেছে 1756, আর পুজো চালু হয়েছে 1762। তবু সেই পথেই লোকে এখনো হাঁটছে। আর একটা জিনিস আছে, সুলগ্না চক্রবর্তী এবং আমি দুজনে আমরা এই বইটা প্রকাশ করেছিলাম। এই বইটার বিশেষত্ব হচ্ছে, এই বইটার প্রথম দিকটা হচ্ছে চন্দননগর কেন্দ্রিক গল্প, যেটা সুলগ্না এবং আমি লিখেছি। আমার সুলগ্নার বেশি গল্প আছে, আমার 2টি গল্প আছে। আর পরেরটায় টোটালি আমার লেখা। সেখানে আমি ওই গল্পগুলোর ভেতরে যে সত্য আছে, ওই সত্যটাকে জাস্টিফাই করেছি। কাজে একই সঙ্গে যেমন কলকাতার ইতিহাস, কলকাতার গল্প এবং গল্পগুলোর পেছনের ইতিহাস এই নিয়ে বই নেই, কিন্তু চন্দননগরের উপরে এই চন্দননগরের কাহিনী এবং তার ইতিহাস, মানে কাহিনী মানে ছোট গল্প, আচ্ছা। বেশ কিছু ছোট গল্প, সেটাকে আমি জাস্টিফাই করেছি, হ্যাঁ ইতিহাসে এটা আছে। আর আমি নিজে ফরাসডাঙ্গা বলে একটি উপন্যাস লিখেছিলাম শারদীয় মাতৃশক্তিতে 2-3 বছর আগে। সেখানে আমরা দেখেছি, আমি মানে দেখাতে পেরেছি চন্দননগরের প্রথম দিকের ইতিহাসটা। ওইটাই কিন্তু বাংলা সাহিত্যে প্রথম বই যেটা চন্দননগরকে নিয়ে লেখা, চন্দননগরের ঔপনিবেশিক শাসনকে নিয়ে লেখা আমার প্রথম, মানে ওটাই প্রথম বই। এর আগে হয়নি। কলকাতা নিয়ে অনেক হয়েছে, একক দশক শতক হয়েছে, বিমল মিত্র লিখেছেন, অনেকেই লিখেছেন। ফরাসি চন্দননগর নিয়ে লেখা ওইটি প্রথম উপন্যাস। উপন্যাসটার প্রতি আমার খুব আস্থা আছে। আর এই চন্দননগর চর্চা চলছে দীর্ঘদিন ধরে। বারাঙ্গনাদের উপরও কাজ করলাম, জগদ্ধাত্রী পুজোর উপর তো করেছি, কৃতদাসদের উপর করেছি। এই করতে করতে মনে হয় আলটিমেট আমার জীবনটা শেষ হবে। না, শেষ নয়, অনেক দিন চলবে। তো আপনার গ্রন্থগুলো মানুষজন কোথায় পাবেন একটু বলবেন? বেশিরভাগ ক্ষেত্রেই বই নিঃশেষিত হয়ে গেছে। আচ্ছা। এই বইটা যেমন চন্দননগরের ইতিহাসের সংক্ষিপ্ত কাহিনী, এটা 206 বিধান সরণি রূপালী পাবলিকেশন সূর্যেন্দু ভট্টাচার্যের কাছ থেকে পাওয়া যায়। আচ্ছা। পরিবেশ একাডেমি চন্দননগর বড়বাজার সবুজের অভিযান বিশ্বজিৎ মুখোপাধ্যায়, সেখান থেকে পাওয়া যায়। এবং আমার কাছ থেকে তো পাওয়া যায়ই। এইটা এখনো পর্যন্ত ছাপা রয়েছে। এইটা আর পাওয়া যায় না, নতুন করে রিপ্রিন্ট হবে রূপালী পাবলিকেশন সূর্যেন্দু ভট্টাচার্য। আর এটা তো চন্দননগরের সংক্ষিপ্ত ইতিহাস। এক সময় চন্দননগরের সমস্ত স্কুলে ছেলেমেয়েরা পড়তো।
2003 থেকে 2011 পর্যন্ত, 11 সালের পরে কেন জানি না এই বইটাকে তুলে নেওয়া হয়েছে। এই বইটা আর কাউকে পড়ানো হয় না, কোনো স্কুলের বিষয় হিসেবে বইটা নেই। তবে আমি মনে করি প্রত্যেকটি কর্পোরেশন, বাংলায় যতগুলো কর্পোরেশন আছে, মিউনিসিপ্যালিটি আছে, তাদের উচিত লোকাল ইতিহাস লিখে ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কুলে সেটাকে র্যাপিড রিডিং হিসেবে পড়ানো উচিত, এবং এটার উপর নম্বর রাখা উচিত যে অবশ্যই। এইটা পাশ করতে হবে, আমাদের এলাকার ইতিহাস জানতে হবে, এবং তার সঙ্গে ওই শহরটার বা ওই অঞ্চলটার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এটাকে যদি পাঠ্য না করা যায়, তাহলে আমার মনে হয় তাদের সামাজিক জ্ঞান, রাজনৈতিক জ্ঞান এগুলো সম্পূর্ণ হবে না। অবশ্যই আমরা সহমত পোষণ করি। প্রত্যেকটি এলাকার ইতিহাসই আমাদের জানা প্রয়োজন, বিশেষত সেই এলাকার ইতিহাসের সঙ্গে স্বাধীনতায় সংগ্রামের ইতিহাস অবশ্যই জানা প্রয়োজন আমরা বোধ করি। বিশ্বনাথবাবু যেটা বললেন, আশা করব সকলেই এই বিষয়টি ভেবে দেখবেন। তা আমরা বিশ্বনাথবাবুর কাছে আবার পরে ফিরে না, আসবো। আমি এখানে আরেকটা হ্যাঁ, কথা নিশ্চয়ই বলুন। একটু বলতে চাই, হ্যাঁ, যেটা নিশ্চয়ই। সেটা হচ্ছে আমি অনেক শিক্ষিত লোককে দেখেছি, অনেক বড় বড় প্রফেসরকে দেখেছি, তাদের যদি আপনি জিজ্ঞেস করেন ক্ষুদিরামের নাম শুনেছেন, বলবে হ্যাঁ, কানাইলাল হ্যাঁ, সূর্য সেন হ্যাঁ, বাঘাযতীন হ্যাঁ, সব ঠিক আছে। অসিত ভট্টাচার্যের নাম শুনেছেন, যার ফাঁসি হয়েছিল সিলেটের ছেলে অসিত ভট্টাচার্য। চরমুগুরিয়াতে মনোরঞ্জন ভট্টাচার্যের নাম শুনেছেন, চরমুগুরিয়া মামলায় যার ফাঁসি হয়েছিল। এরকম অসংখ্য নাম আছে। সুশীল দাশগুপ্তের নাম শুনেছেন, এদেরও তো ফাঁসি হয়, এদেরও কষ্টটা কানাইলালের মতনই হয়েছিল, ক্ষুদিরামের মতনই হয়েছিল। কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা অনেক শিক্ষিত লোকেরাও জানে না, মহিলারা জানেন না, পুরুষেরাও জানেন না, যে তাদের দেশে কারা কারা প্রাণ দিয়েছিল। সুহাসিনী গাঙ্গুলি কে ছিলেন অনেকেই বলতে পারেন না, খুব জোর বলেন ওই মাস্টারদার লেখে লোকেদের আশ্রয় দিয়েছিলেন। হ্যাঁ, এইতে খুব দুঃখ হয় আমার। প্রফুল্ল নলিনী ব্রহ্ম, তার নাম শুনেছেন? দেখি চুপ করে তাকিয়ে আছি। না, প্রখ্যাত অধ্যাপক। কি লাভ নিজের দেশের সংগ্রাম সম্পর্কে যদি আমি জ্ঞান না রাখতে পারি, তাহলে আমার পড়াশোনা করে আর আমি পুরোটা শিক্ষিত হব না, এটা আমার মনে হয়। যদি আমার নিজের দেশকে জানতে পারি, তবে আমি শিক্ষিত হব। বিশেষ করে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেশের শিক্ষিত মানুষদের আগে জানা উচিত, কিন্তু এরা কেউ সেই চেষ্টাটাই করেন। আপনি চেষ্টা করেছেন? আমায় জিজ্ঞেস করতে পারেন না। হ্যাঁ, করেছি তো। কেন করেছেন? প্রাণের টান থেকে। এইসব নামগুলো কি স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে? পড়ায়নি, সিলেবাসেই নেই। কিন্তু আমি খুঁজে খুঁজে পড়েছি আমার দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই প্যাশনটা, এই আবেগটা শিক্ষিত লোকেদের মধ্যে যদি না থাকে, তারা কি দেশপ্রেমে শিক্ষা দেবে, কি জাতীয়তাবাদের শিক্ষা দেবে, কি সোশ্যাল রেভলিউশনের শিক্ষা দেবে? এই দিকটা তো তাদের অশিক্ষিত হয়ে আছে। এটা বোধহয় আমাদের ভাবা উচিত। এলাকার ইতিহাসের সঙ্গে সঙ্গে এলাকার সংগ্রামের ইতিহাসটাও ভাবা উচিত। অবশ্যই আমরা সম্পূর্ণ সহমত পোষণ করছি। আপনারা অবশ্যই, আমার বিশ্বাস, তার কথা শুনে আপনারা এইটুকু অন্তত বুঝতে পারলেন যে আমাদের কেন ইতিহাস পড়া উচিত, এবং স্বাধীনতা সংগ্রামী ইতিহাস তো অবশ্যই আমাদের প্রত্যেকেই জানা উচিত আমরা মনে করি। তো আমরা বিশ্বনাথবাবুর কাছে আবার পরে ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। আপনাদের কাছে আমরা আবারও ফিরে আসব এমনই কোনো এক গুণী মানুষের সঙ্গে, এমনই কোনো এক আলাপচারিতার মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।